দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে সব রাজনৈতিক দল, সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক প্রেস নোটে এই আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। প্রেস নোটে পুলিশকে অপ্রয়োজনে বল প্রয়োগ না করার আহ্বান জানানো হয়। এছাড়া সম্প্রতি বিরোধী দলগুলোর সমাবেশে সহিংস হামলার কথাও তুলে ধরা হয়। বলা হয়, সাম্প্রতিক ঘটনায় অনেক বিরোধী দলীয় সমর্থক এবং কয়েকজন পুলিশ আহত হয়েছে। বিরোধী দলের সিনিয়র নেতাদের প্রকাশ্যে মারধরের কথাও উল্লেখ করা হয়েছে প্রেস নোটে। বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা। দেশটিতে একের পর এক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আজমানে যাত্রা শুরু করেছে আল ফালাক হাইপার মার্কেটের ৫ম শাখা। দেশটির বাংলাদেশিদের কাছে দেশি পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতেও বড় ভূমিকা রয়েছে বাংলাদেশি মালিকানাধীন এই আল ফালাক গ্রুপের। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। এক সময় শুধু কাজের সন্ধানে পাড়ি জমালেও এখন সংযুক্ত আরব আমিরাতে ক্রমে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসার পরিধি। দেশটিতে বাংলাদেশি ব্যবসার প্রসারে যে কয়টি প্রতিষ্ঠান ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম আল ফালাক গ্রুপ। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আল ফালাক গ্রুপ দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি তৈরি করছে বাংলাদেশিদের কর্মসংস্থানও। দেশটির আজমান প্রদেশে যাত্রা শুরু করেছে আল ফালাক হাইপার মার্কেটের ৫ম শাখা। দেশের সব শাকসবজি, ফলমূলই পাওয়া যাবে এই মার্কেটে। এছাড়া রয়েছে ইলিশ থেকে শুরু করে ছোট বড় অনেক মাছ। আল ফালাক হাইপার মার্কেটে বাংলাদেশি পণ্য ছাড়াও স্থানীয় সব পণ্য পাওয়া যাবে। আমাদের অনেক ব্যবসায়ীরা আছেন, তারা রাত্রে দিনে ফ্যামিলি নিয়ে এসে আমাদের থেকে কেনাকাটা করতে পারে। আর বাংলাদেশের সব ধরনের পণ্য থাকবে, সব ধরনের পণ্যের মধ্যে ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে, আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের শপিং মল। জমকালো আয়োজন ছিল হাইপার মার্কেটের উদ্বোধন উপলক্ষে। অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আরও উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর ও প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সেলিম। এছাড়াও অন্তত ১৫০০ বাংলাদেশি উপস্থিত ছিলেন আয়োজনে। এই ধরনের প্রতিষ্ঠান যদি একের পর এক দেশে উদ্বোধন হতে থাকে, চালু হতে থাকে, তাহলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে যেটি আপনারা বলছেন, অন্যদিকে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে হবে, সেটি বাড়বে। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে বৈদেশিক মুদ্রার যে দেশ থেকে বাংলাদেশে যে রেমিটেন্স আসছে তার পরিমাণও বাড়বে। বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় এই দুবাই উত্তর আমিরাতে যে সাফল্যের গল্প রচনা করেছে, এক্ষেত্রে বাংলাদেশিদের কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি হচ্ছে একদিকে, অন্যদিকে বাংলাদেশি প্রোডাক্ট এবং বাংলাদেশি কৃষি পণ্য বিশেষ করে এখানে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। অবশ্য মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠান বাড়লেও লেবার ভিসা বন্ধ থাকায় সংকট বাড়ছে বাংলাদেশি কর্মীর। এতে বিপাকে পড়তে হচ্ছে অনেক ব্যবসায়ীকে। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে সমাবেশ করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ শাখা। জোহান্সবার্গের ফোর্ডসবার্গে হয় এই প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ। সাবেক যুগ্ম আহ্বায়ক এম নাজমুল হুসাইনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফজলুল হক চৌধুরী, SM কফিল উদ্দিন, মীর হোসেন মিরু, মামুন আহমেদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, মামলা হামলার মাধ্যমে বিএনপিকে দমানো যাবে না। দেশের জনগণ বিএনপির সাথেই আছে। মুসলিম উম্মাহ মুনা নর্থ আমেরিকার কনভেনশনকে সামনে রেখে দাওয়াত চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সে লক্ষ্যে ব্রুকলিনে আয়োজন করা হয়েছে ডিনার পার্টি। 3 দিন ব্যাপী এবারের কনভেনশন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে। আয়োজনে অন্তত 50,000 মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সংগঠনটি। আর তাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে নানা কার্যক্রম আয়োজন করেছেন তারা।
তারই অংশ এই ডিনার পার্টি। এতে স্থানীয় ইমাম কমিউনিটির নেতাকর্মীরা অংশ নেন। সংগঠনের সভাপতি সাফায়েত হোসেন সাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুনা ন্যাশনালের প্রেসিডেন্ট হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। আগামী 18 আগস্ট শুরু হবে এই কনভেনশন। বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি রব মিয়া, নিউকার্ক বেলাল মসজিদের ইমাম ও খতিব মুফতি ডক্টর আনসারুল করিম, বাইতুল জান্নাহ মসজিদের সভাপতি হেলাল উদ্দিন, দারুল জান্নাহ মসজিদের ইমাম ইব্রাহিম খলিলুল্লাহ সহ অনেকে। যিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির চৌধুরী, বিশিষ্ট বিজনেসম্যান। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ইকবাল মোহাম্মদ জাফরের ইতালির ভেনিসে আগমন উপলক্ষে আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসীদের সংগঠন প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে হয় আয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সোহানুর রহমান উজ্জ্বল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন। আরও বক্তব্য রাখেন নিমাল চৌধুরী, মাকসুদ রায়হান, হোসেন সোহেলা আক্তার বিপ্লবী, মোহাম্মদ উল্লাহ সোহেল সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন রাসেল ব্যাপারী, মোহাম্মদ মিলন মিয়া, সাদ্দাম হোসেন, ওমর ফারুক সহ প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট 2023। এটি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ভেনিসের কাম্পালতো মাঠে হয় এই আয়োজন। এবারের আসরে শিরোপা জিতেছে ভৈরব ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে অংশ নিয়েছে 16টি দল। সেমিফাইনালে পাদোভা স্টার 11কে হারিয়ে ফাইনালে উঠেছে ভৈরব একাদশ। পরে ফাইনালে ত্রেভিজো বাংলা টাইগার্সকে হারিয়ে যেতে শিরোপা। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি। ফাইনালে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির ভেনিসের সাধারণ সম্পাদক মশিউর রহমান। আর উপস্থিত ছিলেন মোশতাক আহমেদ, তাজুল ইসলাম, মোবারক হোসেন, ফখরুল চৌধুরী, শহীদুল্লাহ মোহাম্মদ সহ আরও অনেকে। বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীর নিন্দা, সমালোচনা এবং উদ্বেগের পরও ইউরোপের বেশ কয়েকটি দেশে বন্ধ হচ্ছে না পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর চর্চা। বিষয়টি নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে মুসলিম বিশ্বে। চাপের মুখে নীতিমালা সংস্কার বা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের মতো দেশগুলো। এক মাসের ব্যবধানে 3 বার পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা দেখল বিশ্ব। সবগুলোর অনুমোদনই দিয়েছে সুইডেন বা ডেনমার্ক। মুসলিমরা যখন ইস্যুটি নিয়ে বিক্ষোভে উত্তাল দিচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের মতো হুমকিও, তাহলে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন? বিশ্লেষকরা বলছেন, ইউরোপের দেশগুলো নিজেদের উদারপন্থী দাবি করে। তাদের কাছে ধর্মীয় বিশ্বাসের তুলনায় বেশি গুরুত্ব পায় বাক স্বাধীনতা। দ্বিমুখী মতাদর্শের কারণেই মূলত এই সংঘাত। ডেনমার্ক ও সুইডেন তাদের ব্লাসফেমি আইন বিলোপ করেছে, যার অর্থ দাঁড়ায় ধর্ম নিয়ে কৌতুক, বিদ্রুপ বা সমালোচনায় কোনো বাধা নেই ইউরোপের দেশগুলোই। একে রাজনীতি এবং সংস্কৃতির একটা অংশই ভাবা হয়। সে কারণে ধর্মগ্রন্থ অবমাননার মতো ঘটনাকে বাক স্বাধীনতা বা মুক্ত বাক চর্চা হিসেবেই গণ্য করে সরকার। অবশ্য চাপের মুখে পাবলিক অর্ডার অ্যাক্ট সংস্কারের ঘোষণা দিয়েছে সুইডেন। নতুন নীতিমালা অনুসারে বিক্ষোভকারীদের দমনে বাড়বে পুলিশি ক্ষমতা। কোরআন পোড়ানো নিয়ে পুরো বিশ্বে যে উত্তেজনা ছড়িয়েছে সেটি সমাধানের পথ খুঁজছে সুইডেন ও ডেনমার্ক। মূলত মুসলিম দেশগুলোর বয়কট এড়ানো এবং ঘরে বাইরে সহিংসতা বন্ধ করা মূল উদ্দেশ্য। হামলার শিকার হচ্ছে দূতাবাসগুলো, তাই তড়িঘড়ি বিধিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে সুইডেন। শিগগিরই পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোকে অবৈধ ঘোষণা করবে দেশটি। এ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাবার বিষয়টি। তুরস্কের এরদোগান প্রশাসনের সতর্কতা, কোরআন পোড়ানোর ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ না নিলে সুইডেনের ন্যাটো স্বপ্নে বাধা দিবে তারা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের ঐতিহাসিক জ্ঞানব্যাপী মসজিদে পুরাতাত্ত্বিক জরিপ চালানোর কাজ শুরু হয়েছে। শিব মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে কিনা তা জানতে চলছে এই খোঁড়াখুঁড়ি। শুক্রবার ভোর থেকে মসজিদটিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমীক্ষা শুরু হয়। কয়েকটি দলে ভাগ হয়ে এএসআই এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা জ্ঞানব্যাপী মসজিদের চত্বরে কাজ শুরু করেন। তবে জ্ঞানব্যাপী মসজিদ কমিটি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার অন্তত 400 বছরের পুরনো মসজিদটিতে পুরাতাত্ত্বিক জরিপ চালানোর অনুমতি দেয় এলাহাবাদ হাইকোর্ট।
বিখ্যাত এই মসজিদটি মন্দিরের ওপর তৈরি করা হয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে হিন্দু তত্ত্ববাদী একটি সংগঠন। বয়স সবেমাত্র 10। এই বয়সেই ফুটবল ম্যাচে রেফারিংয়ের কাজ করছেন বলিভিয়ার এরিক কাজেখাস। ইতিমধ্যেই ম্যাচ পরিচালনা করেছেন স্থানীয় টুর্নামেন্টে। এরিকের বাবাও একজন রেফারি। বাবার কাছ থেকে ম্যাচের নিয়ম কানুন শিখে এখন বাঁশি হাতে নিজেই দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। স্বপ্ন এখন বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা। গোলাপি জার্সি গায়ে আপনার নজর কাটতে বাধ্য এরিক কাজেখাস নামের এই খুদে বালক। বয়সটা মাত্র 10 বছর। যে বয়স বাবা মার হাত ধরে পথ চলতে শেখার, সেই বয়সেই দিব্যি রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করছেন কাজেখাস। যে বয়সী খেলোয়াড়দের ম্যাচ তিনি পরিচালনা করেন, তাদের তুলনায় বয়সের হিসেবে বেশ ছোট বলিভিয়ার এই শিশু। বলিভিয়ার শহর এল আল্টোর লোকাল খেলাগুলোতে হরহামেশাই দেখা মেলে বাঁশি হাতে ছুটতে থাকা কাজেখাসের। লোকাল নারী টুর্নামেন্টে প্রথমবার ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পান কাজেখাস। সেই থেকে শুরু। স্থানীয়ভাবে এখন বেশ জনপ্রিয় 10 বছর বয়সী এই খুদে রেফারি। বাবা রামিরো কাজেখাস নিজেও একজন রেফারি। বাবাকে আদর্শ মেনে বাবার দেখানো পথেই হাঁটছেন এই খুদে বালক। রেফারিং এর নিয়ম কানুনও শিখেছেন বাবার কাছ থেকেই। আমি আমার বাবার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। মেয়েদের খেলায় রেফারিং করে ক্যারিয়ার শুরু করেছি। আমি নিয়ম কানুন নিয়ে বেশি কিছু জানতাম না, তবে কিছুটা জানতাম কারণ আমিও ফুটবল খেলেছি। আমার বাবাও যেহেতু একজন রেফারি, তাই তিনিই আমাকে নিয়ম কানুন শিখিয়েছেন। বয়সভিত্তিক দলগুলোতে এই অল্প বয়সেই রেফারির বাঁশি বাজাচ্ছেন অনায়াসে। যদিও তার স্বপ্নটা একসময় বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা। আমার ইচ্ছা বলিভিয়ান ডার্বিতে রেফারিং করা। আমার স্বপ্ন ফিফার রেফারি হওয়া, যাতে আমি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করতে পারি। আমেরিকা কাপ, স্বাধীনতা কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করার স্বপ্ন দেখি আমি। ছোট্ট জীবনে বাবা মার হাত ধরেই এত দূর আসা এরিকের। নয়নজোড়ায় স্বপ্নটা জলজল করছে এই প্রতিভাবানের। যে বয়সে স্বপ্নের মানেটাই বোঝা দায়, সেই বয়সেই বিশ্ব মাতানোর স্বপ্ন এরিক কাজেখাসের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। টাইফুন ডকসুরির প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে চীনের উত্তরাঞ্চলে। প্রাণহানি এড়াতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। গেল কয়েকদিনে বেইজিং, হিবে এবং তিয়ানজি প্রদেশে 12 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। নিখোঁজদের সন্ধানেও চলছে অভিযান। অবশ্য রাজধানী থেকে তুলে নেওয়া হয়েছে রেড অ্যালার্ট। ভয়াবহ টাইফুন এবং বন্যার প্রভাবে অঞ্চলগুলোতে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে আবাসিক ভবনসহ বহু স্থাপনা। ফসলি জমি পানিতে তলিয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ সহায়তা এবং ঘরবাড়ি জরুরি সংস্কারের জন্য প্রায় $1.40 কোটি বরাদ্দ করেছে সরকার। এছাড়া জরুরি ভিত্তিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করতে দেওয়া হয়েছে আরও $3 কোটি। কিউবায় জনপ্রিয় হয়ে উঠছে ব্যাম্বু সাইকেল। স্টিলের পরিবর্তে এসব বাইসাইকেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে বাঁশ। ওজনে হালকা এবং টেকসই হওয়ায় পরিবেশ বান্ধব ব্যাম্বু সাইকেলে আগ্রহ বাড়ছে অনেকের। মূলত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এই বাঁশের সাইকেল তৈরি করছে স্থানীয় একটি প্রতিষ্ঠান। ব্যতিক্রমী সাইকেল তৈরি শিখিয়ে মানুষকে স্বাবলম্বীও করছেন উদ্যোক্তারা। দেখতে অন্য সাধারণ বাইসাইকেলের মতো হলেও এই সাইকেলগুলো তৈরিতে স্টিল নয়, বরং ব্যবহার করা হয়েছে বাঁশ। পরিবেশ বান্ধব এসব সাইকেলের দেখা মিলছে কিউবায়। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ভেলো কিউবা নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান বানাচ্ছে ভিন্নধর্মী এই যানবাহন। প্রকল্পে যুক্ত করা হয়েছে গৃহিণী, নারী ও শ্রবণ প্রতিবন্ধীদের। স্বাবলম্বী বানানোর লক্ষ্যে তাদের শেখানো হচ্ছে ব্যতিক্রমী সাইকেল তৈরির প্রক্রিয়া। কিউবার সড়কে ক্রমেই বাড়ছে ব্যাম্বো সাইকেলের সংখ্যা। মূলত দীর্ঘস্থায়ী হওয়ায় বিকল্প হিসেবে বাইসাইকেলের উপাদান হিসেবে এই উদ্ভিদ ব্যবহার করা হচ্ছে। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি বাঁশের তৈরি সাইকেল ওজনেও বেশ হালকা।
কিউবায় 28 প্রজাতির বাঁশ রয়েছে। এর মধ্যে 2 থেকে 3 প্রজাতির বাঁশ এই সাইকেল তৈরিতে উপযোগী। এর আগে আমরা শিশুদের জন্য সাইকেল বানালেও এবার প্রাপ্তবয়স্কদের জন্য বাইসাইকেল তৈরি করছি। এই বিশেষ প্রকল্পতে আমরা শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। বাঁশ দিয়ে সাইকেল তৈরি একটি টেকসই এবং পরিবেশ বান্ধব পদ্ধতি। বিশ্বব্যাপী এই সাইকেল জনপ্রিয় করতে প্রচারণা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্কের জেরে এমনিতেই বেশ নড়বড়ে কিউবার অর্থনীতি। করোনা মহামারীতে সংকট বেড়েছে আরও। উদ্যোক্তারা বলছেন এই প্রকল্প দেশটির বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।